হ্যাঁ, তোমরা যদি একটু কেউ জানাও যে তোমরা আছো, তাহলে আমি প্রোগ্রামটা শুরু করছি। শুভ সন্ধ্যা। তোমরা সবাই আছো তো? হ্যাঁ, নমস্কার। আমি সৌমি চক্রবর্তী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমি একজন রিলেশনশিপ, প্যারেন্টিং, অ্যাডোলেসেন্স, জেরিয়াটিক্স, ফ্যামিলি কাউন্সিলিং করি। এছাড়াও হ্যাঁ, বনশ্রী দাস বলছেন শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি বুঝতে পারছিলাম না লাইভে আছি কি না। আচ্ছা, এছাড়াও আমি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের গ্রিফ, এগুলোরও কাউন্সেলিং করে থাকি। আজকে খেয়ালি মনের এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। এর আগেও আমি এসেছি এবং সবার সাথে আনন্দ ভাগ করে নিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। হ্যাঁ, আরও মানুষজন জয়েন করলে, কেননা আজকের বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি, বিষয়টা খুব এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। আর একটু ওয়েট করে নিই, দেখি আরও মানুষজন আসলে ভালো লাগবে। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা 8 থেকে 80 সবাই এইটার মধ্যে দিয়ে আমরা যাই। বিষয়টি হচ্ছে স্ট্রেস। আজকালকার দিনে স্ট্রেস নেই এমন মানুষ পাওয়া বোধহয় খুব দুষ্কর। স্ট্রেসে আমরা এখন সবাই ভুগি এবং ঠিক এই মুহূর্তে ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশান দেখা গেছে যে 90% লোক আমরা, হ্যাঁ, চৈতালি সিনহারার শুভ সন্ধ্যা, 90% লোক আমরা এই স্ট্রেসে ভুগছি এবং ছোট বাচ্চার থেকে বড় সবাই এই স্ট্রেসে আমরা ভুগছি। তো এবার প্রথমে আসি যে এই স্ট্রেসটা আসলে কি। স্ট্রেসটা আমরা বলতে পারি, স্ট্রেস হলো একটা মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল একটা টেনশন। অর্থাৎ বাংলায় যদি আমরা বলি যে এটা একটা শারীরিক, মানসিক, আবেগজনিত বিষয় যা আমাদের শরীর ও মনকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। স্ট্রেস হচ্ছে এমন একটি বিষয়। তো আমাদের কম বেশি সবারই স্ট্রেস আছে। স্ট্রেস ছাড়া এই মুহূর্তে আমরা কিন্তু কেউ নেই। তো যেটা আমি বলবো, ঠিক যখন আমাদের কোনো একটা কারণে স্ট্রেস হয়, আমরা সেই মুহূর্তটাকে ফ্লাইট অথবা ফাইট, অর্থাৎ লড়াই অথবা উড়ান, এই রেসপন্স বলি। অর্থাৎ আমরা যুদ্ধ করব নাকি সেই সিচুয়েশনটা থেকে পালিয়ে যাব, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। এবং তখন অনেকগুলো হরমোনও আমাদের শরীর থেকে বেরোয়, যেমন অ্যাড্রেনালাইন, কর্টিসল ইত্যাদি বিভিন্ন ধরনের হরমোন বেরোয়। এবং এই হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের রিয়াকশান সৃষ্টি করে। যেমন ধরো খুব হার্ট রেট বেড়ে গেল, ঘাম হচ্ছে, সেগুলোতে আমরা পরে যাচ্ছি। তো আমাদের
কিছু স্ট্রেস থাকবেই, আমাদের কিছু কিছু ম্যানেজমেন্টের দ্বারা বড়সড় স্ট্রেসগুলোকে আয়ত্তে আনতে হবে। আজকে সেটাই আমাদের আলোচনার বিষয়। তো আমরা সবসময় ভাবি যে স্ট্রেস মানেই বোধহয় খুব খারাপ, কিন্তু আসলে স্ট্রেসের দুটো ভাগ আছে। স্ট্রেসকে যদি আমরা ভাগ করি, দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইউস্ট্রেস মানে ভালো স্ট্রেস, আরেকটা হচ্ছে ডিস্ট্রেস মানে খারাপ স্ট্রেস। এবার দেখো, আমি তোমাকে এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হয়তো উল্টো হচ্ছে। একটা সময় হয় যে আমরা ইউস্ট্রেস যখন আমাদের থাকে, তখন কিন্তু আমরা খুব, এই দেখো ঠিক এই মুহূর্তটায় আমি সন্ধ্যে থেকে রেডি হচ্ছি যে আমি খেয়ালি মনের এই আসরে যাব এবং সবার সাথে কথা বলবো, আমার অনুভূতিগুলো ভাগ করে নেব, সবার কথা শুনবো। আমার মধ্যে একটা অদ্ভুত উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। তো এইটা হচ্ছে ইউস্ট্রেস। এটা কিন্তু খুব শর্ট, এটা মানুষকে মোটিভেট করে, ভালো পারফরমেন্স দিচ্ছে, ফোকাস থাকতে, কনসেন্ট্রেশন বাড়াতে। ঠিক পরীক্ষার সময়, হ্যাঁ উল্টো দেখেছো, আসলে এটা তো মানে ফ্রন্ট ক্যামেরায় আসছে, মানে এটা ইউ শেপের মতো থাকে, সেটা আমি বলছি। পরীক্ষার সময় এই স্ট্রেসটা খুব কাজে লাগে, নইলে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো না। এই স্ট্রেসটা হয় বলেই আমরা খুব ভালোভাবে প্রিপারেশন করি এবং একটা পারফরমেন্স ভালো হয়। এটা একটা ভালো স্ট্রেস। এই ভালো স্ট্রেসটা না থাকলে কিন্তু আমরা জীবনে চলতে পারতাম না। এরকম বিভিন্ন সিচুয়েশানে এই ভালো স্ট্রেসগুলো আমাদের আসে। যেমন ধরো, আমরা কোথাও বেড়াতে গেছি, ঠিক দেখবে বেড়াতে যাওয়ার আগে একটা স্ট্রেস হয়, কোথায় যাচ্ছি, একটা নতুন জায়গা, কিন্তু একটা নতুন জায়গা আবিষ্কার করব, নতুন একটা উদ্দীপনা, তখন একটা ভালো লাগা থাকে, সেই জিনিসটা ইউস্ট্রেস। এছাড়া আমাদের অনেক বেবি হওয়ার সময়, বাচ্চা হওয়ার সময় এই স্ট্রেসটা থাকে, এই স্ট্রেসটা থাকে। তাছাড়া ধরো আমরা নতুন কিছু হবিজ ডেভেলপ করছি বা কিছু শিখতে যাচ্ছি, অথচ জিনিসটার প্রতি আমাদের একটু ভয় ভয় আছে, কিন্তু এমনও না যেটা পুরোটা গন্ডগোল হয়ে যায়, যেটা আমরা শরীর অসুস্থ হয়ে যায়, সেটা না। সেই জিনিসটাকে বলে ইউস্ট্রেস। এটা আমরা নতুন হবি ডেভেলপমেন্ট করার সময়, নতুন কিছু শেখার সময়, এগুলো আমাদের ইউস্ট্রেস হয়। এটা আমাদের উদ্দীপিত করে, ভালোভাবে জীবনটাকে নিয়ে যায়। এরপরে আসছি যেটাকে ডিস্ট্রেস বলছি। ডিস্ট্রেসটা হচ্ছে একটা বেশ বড়সড় রকমের গণ্ডগোল। হ্যাঁ, মনশ্রী বলছে এক্সাইটমেন্ট। হ্যাঁ, ইউস্ট্রেসে এক্সাইটমেন্ট হয়, খুব এক্সাইটমেন্ট হয় যে আমি একটা নতুন কিছু করছি, নতুন কিছু বলবো। আর ডিস্ট্রেসে আমার এক্সাইটমেন্ট একদমই থাকে না, ভীষণ একটা ফিজিক্যাল মেন্টাল একটা ফ্যাটিক থাকে। এছাড়া এটা অনেকটা লং টার্ম, শর্ট টার্ম না, লং টার্ম, মানে সেটা আমাদের ওপর চেপে বসে দেয়, আমাদের ফোকাস, কনসেন্ট্রেশন এগুলো সব নষ্ট হয়ে যায়, মোটিভেশনটাও নষ্ট হয়ে যায় এই ডিস্ট্রেসে। তো এই ডিস্ট্রেসকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট ডিস্ট্রেস। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হঠাৎ ধরো বাচ্চা স্কুল থেকে একটা ফোন এসেছে যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ওকে বাড়িতে নিয়ে যায়। তখন আমাদের মধ্যে একটা প্রবল একটা স্ট্রেস মানে একটা সৃষ্টি হয়, সেইটাকে আমরা মানে দমিয়ে রাখতে পারি না, সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। আবার ধরো আরেকটা হচ্ছে ক্রনিক স্ট্রেস, যে স্ট্রেসটা অনেক দিন ধরে আমাদের মধ্যে চলতে থাকে। ধরো একটা হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা 20 বছর ধরে একটা দাম্পত্যের একটা রোজই প্রায় ঝগড়া হয়, ঝাঁটি হয়, অসুবিধা হয়, মানে এটা হচ্ছে একটা অ্যাকিউট ফেস, এটা অ্যাকিউট ডিস্ট্রেস। তো এইটাই সাধারণত আমাদের যখন স্ট্রেস হয়, মানে অনেক দিন ধরে চলে, এই অ্যাকিউট ডিস্ট্রেসটাই আমাদের মধ্যে থাকে। তো সেটাই আমাদের বিভিন্নভাবে আমাদের কাবু করে ফেলে। তো এবার আমরা আসছি যে এই স্ট্রেসের কজ কি বা উৎসটা কোথা থেকে হয়। স্ট্রেস তো বিভিন্ন কারণে হয়, একটা হয় ইন্টারনাল কারণে। ইন্টারনাল কারণ মানে আমাদের মনের ভেতরেই আমরা নিজেরাই ওটা অনেকটা ক্রিয়েট করে ফেলি, সেটার ক্ষেত্রে বাইরের ভূমিকা নেই। যেমন ধরো আমি বলছি
যে একটা ক্রনিক ওরি আর কি, মানে সব কিছুতেই কিছু কিছু মানুষ আছে খুবই বেশি চিন্তা করেন এবং চিন্তান্বিত হয়ে পড়েন। সেই ক্ষেত্রে এই স্ট্রেসটা প্রবলভাবে আমাদের কাবু করে ফেলে। এইটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেস। অথবা ধরো আমরা মানে সব কিছুতে কিছু মানুষ আছে খুব মানে নৈরাশ্যবাদী, কোনো কিছু তো ভালো চিন্তা করেন না, কোনো কিছু মানে ভালো কিছু ভাবেন না, সেইটা নিজের মনের সাথে নিজের স্ট্রেস। আরেকটা হচ্ছে রিজিড থিঙ্কিং, মানে আমি একটা কোনো কিছুতে আমার ওপেন মাইন্ড না, আমি একটা জিনিসকে ধরে আছি তো ধরেই আছি। অনেকে দেখবে যে একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে এবং তাদের দোষ গুণ বিচার করে না, একটা রিজিডিটি তাদের মধ্যে। আরেকটা হচ্ছে নেগেটিভ সেলফ টক, মানে নিজের সম্পর্কে একটা খারাপ ধারণা, আমি দেখতে ভালো না, আমি পারফরমেন্স ভালো করতে পারি না, আমার রেজাল্ট খারাপ হয়, এইগুলো বিভিন্নভাবে স্ট্রেস ক্রিয়েট করে। স্ট্রেস শরীরের মধ্যে ক্রিয়েট করে এবং সেটা আমাদের খুব ক্ষতি করে। এছাড়াও নিজের সাথে নিজের বিভিন্ন ধরনের মানে কনফ্লিক্ট হয়, আমি এটা করতে চাইছি না, জোর করে করছি, সেটার থেকেও একটা স্ট্রেস হয়। আজকে মনে হচ্ছে লাইফটায় বোধহয় খুব বেশি সংখ্যক মানুষ নেই। হ্যাঁ, মোদিকে তো দেখতেই পাচ্ছি না, যাই হোক, হ্যাঁ যাই হোক বলছি আমি। তো সেই ক্ষেত্রে কি হয়, আবার একটা হয় যে একটা আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন, মানে মানে এটা কোনো দিনই হবে না, কিন্তু আমি একটা এক্সপেকটেশন করে বসে আছি যে আমি একটা বিশাল কিছু একটা রেজাল্ট করব বা বিশাল কিছু চাকরি করব, এরকম একটা আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন। সেটার থেকেও আমাদের, হ্যাঁ আজকে অনেকেই মনে হচ্ছে ব্যস্ত, ঠিকই বলেছো, মানে অন্য দিনে লাইফটা আরও অনেক বেশি লোক আসে। হ্যাঁ, মানসী ভট্টাচার্যা বলছেন, হ্যাঁ শুভ সন্ধ্যা, হ্যাঁ শুভ সন্ধ্যা। মানে এই নিজের মনের সাথে মানে একটা ইন্টারনাল স্ট্রেস হয়, সেই হ্যাঁ চুমকি অনেক কিছু জানতে পারছি, হ্যাঁ থ্যাংক ইউ। মানে নিজের মনের ভেতরে যে স্ট্রেসটা হয় সেটা একটা ইন্টারনাল স্ট্রেস। আরেকটা আসছে হচ্ছে এক্সটার্নাল স্ট্রেস, যেটা বহির্জগতের জন্য আমাদের ভেতরে একটা স্ট্রেস হয়, সেটা আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি। মেনলি ধরো এটা থ্রেট, প্রথমটা আসছে থ্রেট থেকে। ধরো একটা জব আমি মানে বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে জব থাকছে না, এর একটা থ্রেট হচ্ছে ভীষণ। তারপরে বিজনেসে লস হয়ে গেল, অথবা অযথা একটা কারোর সাথে কম্পিটিশান দিয়ে ফেলছি, সেখানে আমার মধ্যে একটা থ্রেট কাজ করছে, সেই থ্রেট থেকে একটা স্ট্রেস আসছে। এরপরে যাচ্ছে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশনে কি হচ্ছে, মানুষ ধরো কর্মক্ষেত্রে মানে আমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা ভালো না, খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছি, অথবা আমার ওয়ার্ক এনভায়রনমেন্টে অনেক এমন মানুষ আছে যাদের জন্য আমি খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছি, তখনও আমার ভেতরে একটা প্রচণ্ড একটা স্ট্রেস হয়। এরপরে আসছি প্রেশার। প্রেশারের মধ্যে ধরো আমার সেলস টার্গেটটা ফুলফিল হলো না, এখন তো এটা ভীষণভাবে দেখা যায়, সেলস টার্গেট ফুলফিল না হওয়ার জন্য অনেক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করে যায়। তারপরে তোমার রিলেশনশিপ মেনটেন করতে পারছি না, এটাও এক ধরনের স্ট্রেস। হাজব্যান্ড ওয়াইফ বলো বা বন্ধু বলো বা অন্য লাভ অ্যাফেয়ার বলো, ঠিকমতো মেনটেন হচ্ছে না। অথবা ধরো একটা এক্সামে কীরকম পারফরমেন্স করবো, সেটার জন্য একটা ভয় হচ্ছে, সেটার থেকেও একটা স্ট্রেস হয়। এছাড়াও ওই যে তোমার বললাম যে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের ওয়েভলেন্থ মিলছে না, কনফ্লিক্ট হয়, ওয়েভলেন্থ মিলছে না। তারপরে ধরো তাদের বিহেভিয়ারটা আমাদের ঠিক পছন্দ হচ্ছে না, তাদের ওপিনিয়নের সাথে আমাদের ভীষণ ভ্যারি করে যাচ্ছে, এই সবের ক্ষেত্রে একটা কনফ্লিক্টের জন্য একটা স্ট্রেস হয়। তাহলে আমরা স্ট্রেসের অনেকগুলো কারণ দেখলাম, মেনলি চারটে কারণ: থ্রেট, ফ্রাস্ট্রেশন, প্রেসার আর কনফ্লিক্ট। এরপরে যাচ্ছি, এছাড়াও আমাদের জীবনে আরও অনেক ধরনের স্ট্রেস থাকে। যেমন ধরো জীবনে ধরো মেজর কিছু লাইফ চেঞ্জ হলো, আমরা হঠাৎ হস্টেলে চলে যাচ্ছি,
কি নতুন সিটিতে, হ্যাঁ ব্যবসা ভালো না হলে ভীষণ স্ট্রেস হয়, ঠিক বলেছো, একদম ঠিক কথা। হ্যাঁ, তারপরে ধরো আমরা কোনো নতুন সিটিতে গেলাম, হস্টেলে গেলাম, অথবা ধরো একটা মানে ট্রান্সফার হলো আমাদের, এই ক্ষেত্রেও একটা স্ট্রেস হয়। তারপরে একটা হচ্ছে একটা ব্রোকেন রিলেশনশিপ, একটা ধরো কন্টিনিউ, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা আমাদের অ্যাফেয়ার, লাভড অ্যাফেয়ার হতে পারে, এগুলো যদি একটা হঠাৎ করে ব্রেক হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, প্রচণ্ড স্ট্রেস হয়। তারপরে যাচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেস। এই বিশেষ করে এই সময় অনেক মানুষের চাকরি গেছে এবং ব্যবসাপত্র অনেক কিছুতেই অনেক প্রবলেম হয়েছে আমরা জানি, তখন একটা মানুষের মধ্যে প্রবল, হ্যাঁ কিছু বাড়াবাড়ি হলেই বনশ্রী বলছে একটা প্রবল একটা স্ট্রেস হয়, বাড়াবাড়ি কিছু হলেই একটা লেভেল থেকে অপটিমাম লেভেলটা ক্রস করে গেলেই একটা স্ট্রেস হয়ে যায়। তারপরে হচ্ছে ফ্যামিলিতে ধরো এই বিশেষ করে এই সময় অনেক মানে প্যান্ডেমিকে অনেকে আমরা প্রিয়জনকে হারিয়েছি, মানে বাবা মা ডিভোর্স হলে এগুলো তো না প্রচণ্ড একটা স্ট্রেস হয়, সেটা মানুষ অনেক সময় নিতেই পারে না। তারপরে ধরো মানুষ খুব কাজে ব্যস্ত, মানে তার অবসরের কোনো সময় নেই, একটা প্রচণ্ড স্ট্রেস। আরেকটা বলছি তোমায়, যে পিটিএসডি বলে ওটাকে, মানে একটা ধরো আকস্মিক একটা দুর্ঘটনা ঘটলো, তারপরেও বিভিন্ন ধরনের স্ট্রেস ঘটতে পারে। এই স্ট্রেসের মধ্যে আরও ধরো কোনো ব্যক্তি বিশেষের সাথে স্ট্রেস হয়, ধরো রুমমেট কি ক্লাসমেট, এগুলোকে সব স্ট্রেসার্স বলে, মানে আমাদের স্ট্রেস দেয়। তারপরে ধরো লিগাল ম্যাটারে হতে পারে, কোনো একটা আইনি একটা কিছু প্রবলেমের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি, স্ট্রেস হচ্ছে। নতুন বাড়ি কিনবো, সেটা নিয়ে একটা স্ট্রেস হচ্ছে। মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, স্ট্রেস হচ্ছে। তারপরে তোমার কেরিয়ার কি, ভবিষ্যতে কি করব না করব সেই নিয়ে একটা স্ট্রেস হচ্ছে। মানে এগুলো বিভিন্ন কারণ, স্ট্রেসার ফ্যাক্টর বলে এগুলোকে, এগুলো বিভিন্ন কারণে আমাদের মধ্যে স্ট্রেস হতে থাকে। তারপরে ধর একটা বাড়ি কিনতে যাচ্ছি, নতুন কিছু করতে যাচ্ছি, ম্যারেজেও অনেক সময় স্ট্রেস হয়, যে আমরা একটা নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছি, খুব বেশি স্ট্রেস হচ্ছে তখন। তারপরে ধরো চেঞ্জ ইন ইটিং হ্যাবিট, খাদ্যাভ্যাস, একটা নতুন জায়গায় গেলাম আমরা, এখানে সব ননভেজ, একটা জায়গায় গিয়ে দেখলাম ভেজ, সেখানেও একটা স্ট্রেস। তারপরে ধরো চেঞ্জ অফ হাউস, বাড়ি আমরা চেঞ্জ করছি, সেখানেও বিভিন্ন ধরনের স্ট্রেস আমাদের মধ্যে কাজ করে। তো প্রথমেই আমাদের ওই স্ট্রেস ফ্যাক্টরটা যদি আমরা খুঁজে পাই, তাহলে কিন্তু স্ট্রেসাসটাকে যদি খুঁজে পাই, তাহলে কিন্তু আমাদের এটাকে ম্যানেজমেন্ট করা অনেক সহজ হয়ে যায়। তখন ওটাকে আমরা কিভাবে ম্যানেজ করব এটা বুঝতে পারি। তো এরপরে আমরা আসছি যে আমরা তো জানি যে স্ট্রেসের জন্য আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয়, সেটাকে আমরা যদি ক্যাটাগরাইজ ভাগ করি, ধরো একটা ফিজিক্যাল এফেক্ট, একটা ইমোশনাল এফেক্ট, একটা হেলথের এফেক্ট, একটা সোশ্যাল এফেক্ট। তো ফিজিক্যাল এফেক্টে কি হয়, আমাদের ধরো প্রচণ্ড মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, অনেক সময় ঘুম হয় না, তারপরে অনেক সময় কি হয়, ঘাম হয়, হাত ঘেমে যায়, এই ছোটোখাটো দেখবে জিনিসগুলো আমাদের কিন্তু স্ট্রেস হলে অনেকের হয়। তারপর হার্ট রেট বেড়ে যাচ্ছে, এগুলো হতে থাকে। তারপরে আসছি আমি যে ইমোশনাল স্ট্রেস, কিছু কিছু স্ট্রেসে আমাদের খুব মুড সুইং হয়, হঠাৎ মুড খুব খারাপ হয়ে গেল, একটা ইরিটেবিলিটি হয়, প্রচণ্ড খিটখিট করছি। তারপরে তোমার ভুলে যাই আমরা অনেক সময় আমরা ভুলে যাই। হ্যাঁ, চৈতালি সিনহার মধ্যে হাত পা কাঁপে, হ্যাঁ হাত পা কাঁপে, মানে বিভিন্ন ধরনের। তারপরে ধরো শর্ট টেম্পার্ড হয়ে যায়, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছি, একটা চিৎকার করে বসছি, এরকম বিভিন্ন ধরনের আমরা সিমটম দেখতে পাই স্ট্রেসে। তারপরে হেলথের ক্ষেত্রে তো বড় বড় জিনিসগুলো হয়, যেমন ধরো হার্টের প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বিভিন্ন নিউরাল প্রবলেম হতে পারে। এছাড়া হ্যাঁ তুমি মানসিকভাবে হ্যাঁ ভুলে যাওয়াও হয়, স্ট্রেস থেকে খুব হয়। তারপরে মানে তোমার হয় খুব কী বলো তো, মানে অনেক সময় না স্কিন র্যাশ হয়ে যায় স্ট্রেসের থেকে, স্কিনে র্যাশ বেরিয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এগুলো বিভিন্ন স্ট্রেস ফ্যাক্টর কাজ করে আমাদের শরীরের ওপরে, মানে এটা অজান্তেই হয়ে যায়, আমি তো বুঝে করছি না, এটা অজান্তেই হয়ে যায়। আরেকটা হচ্ছে সোশ্যাল একটা ফ্যাক্টর, সোশ্যাল এফেক্ট, ধরো বন্ধু ব্রেকআপ হয়ে গেছে বন্ধুর সাথে, তারপরে ধরো একটা মানে একটা পরিবার ভেঙে গেছে, তারপরে ধরো সেই জন্য একটা আমি ড্রাগ নিচ্ছি, অ্যালকোহল নিচ্ছি,
এগুলো বিভিন্ন সোশ্যাল এফেক্ট আর কি, স্ট্রেসের সোশ্যাল এফেক্ট। তো এরকমভাবে আমরা স্ট্রেসকে কতগুলো এফেক্টে ভাগ করে নিতে পারি, যেটা তোমাদের বললাম যে ফিজিক্যাল এফেক্ট, ইমোশনাল এফেক্ট, হেলথ এফেক্ট আর সোশ্যাল এফেক্ট। এবার আমার স্ট্রেস আছে কি না এইটা আমি বুঝবো কী করে? এটা আমি যেমন আমার ক্লায়েন্টদের একটা টেস্ট করি, এটাকে ড্যাস বলে, এটা DAS, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এইটা বোঝা যায়। তো এখন তো এটা করতে পারছি না, মানে যেহেতু এখানে তার সম্ভব না, তো সেখানে যখন মাইল্ড থেকে মডারেট ব্যাপারটা থাকে, মানে খুব কম থেকে মাঝারি, তখন এটা আমরা ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু যখন সিভিয়ার হয়ে যায় সেটা তখন সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হয়। তখন এই ডাক্তারের সাথে কাউন্সেলিং দুটো একসাথে চলতে থাকে। এমনি সাধারণ অর্থে কী করে বুঝবে যে তুমি কাউকে প্রফেশনালের হেল্প নেবে, সেটা আমি বলছি। ধরো তুমি তোমার দৈনন্দিন কাজ করতে পারছো না, মানে ভুলে যাচ্ছ, ওই যে তুমি হাত পা খুব কাঁপছে, তারপরে ধরো মানে কিছু করতে গেলে মানে খুব হেডেক হচ্ছে, দৈনন্দিন কাজে যখন ব্যাঘাত ঘটছে, অথবা ধরো সম্পর্কের খুব অবনতি হচ্ছে, প্রচণ্ড বাড়িতে ঝগড়াঝাঁটি হচ্ছে, বাইরের লোকের সাথে হঠাৎ বিনা কারণে আমরা রেগে যাচ্ছি, মানে এইগুলো হচ্ছে। আরেকটা জিনিস আছে, ধরো মানে আমি শারীরিকভাবে বিভিন্ন ধরনের অসুবিধায় মানে ভুগছি স্ট্রেসের জন্য, তখন কিন্তু একজন প্রফেশনাল কাউকে দেখিয়ে নেওয়া দরকার। নইলে এইটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলতেই থাকবো, মানে তখন কি হবে, এই জিনিসটার থেকে আমরা মানে মুক্তি পাবো না, এটার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, সেই জিনিসটাকে অ্যাভয়েড করে লাভ নেই। সে প্রথমেই বললাম যে হ্যাঁ, মানুষই বলছে প্রচুর কাজ করে, হ্যাঁ কাজ করা খুব ভালো, তখন স্ট্রেস চলে যায়, তখন অতটা স্ট্রেস থাকে না। স্ট্রেসগুলো কাজের মধ্যে থাকলে না মানে কিছু মনে পড়ে না, এই কাজ করাটা ভীষণ দরকার। এবার আমরা চলে আসছি স্ট্রেস ম্যানেজমেন্টে, যেটা আজকের বিষয়, যে আমরা কীরকমভাবে স্ট্রেস ম্যানেজ করব। প্রথমে স্ট্রেসের ক্ষেত্রে রিল্যাক্সেশনটা অ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট, মানে রিল্যাক্সেশন টেকনিক, সেগুলো আমি কিছু তোমাদের পরে বলবো যে কি করে রিল্যাক্সেশন টেকনিক আমরা এমনি সাধারণভাবে ধরো ডিপ ব্রিদিং করলে কি মেডিটেশন, যোগা, এগুলো হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। এটা আমাদের শরীরের উপর স্ট্রেসটাকে কমাতে খুব মানে সাহায্য করে। আচ্ছা হ্যাঁ, পেটের মধ্যেও গুড়গুড় করতে থাকে, এটাও হয়, বাটারফ্লাই একটা পেটের মধ্যে ময়নাটা প্রজাপতির মধ্যে কি যেন উঠছে, সেটাও একটা হয়, গুড়গুড় করতে থাকে পেটের মধ্যে, এটাও একটা কমন সিগন্যাল। তারপরে বলছি, ধরো আরেকটা হচ্ছে যে যদি তোমার খুব স্ট্রেস হয়, তোমার কাছের লোককে বা ধরো কোনো বন্ধু, আত্মীয় বা কাউন্সিলর, তাকে কিন্তু তোমার বলা উচিত, বা বন্ধু টন্ধুর সাথে শেয়ার করা উচিত যে আমার একটা মানে প্রবলেম হচ্ছে, এইটা আমি স্ট্রেসটা কারোর সাথে একটু শেয়ার করা উচিত, তাহলে মানে স্ট্রেসটা কমই এগুলো করলে। আরেকটা হচ্ছে যে তোমার একটা টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি কখন খাচ্ছি, কখন অফিস যাচ্ছি, মানে কোনো কিছু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো কাজই ঠিকঠাক হয় না, এবং সব কিছুতেই একটা প্রচণ্ড আমাদের স্ট্রেস চলে আসে, এবং আমরা তখন কিছুই ঠিকঠাক করতে পারি না, প্রবলভাবে স্ট্রেসে আক্রান্ত হই। সেই জন্য হ্যাঁ, হাবিজাবি খাবি তুই তাই হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে তখন এই যে টাইম ম্যানেজমেন্টটা আমরা ভাগ করে নিতে হবে। টাইম ম্যানেজমেন্টের 4টে ভাগ আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট আর আর্জেন্ট। যেমন ধরো আমাদের হঠাৎ করে একটা হেলথ প্রবলেম আসলো, প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বা কিছু একটা, তখন ওটা ইম্পর্টেন্ট এবং ওটা আর্জেন্ট, আমাদের তখন হসপিটালে যেতে হবে। সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে যেটা হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি বলছি একটা রিলেশনশিপ খারাপ হয়ে গেছে, ওটাকে আমায় ঠিক করতে হবে, খুব আর্জেন্ট না কিন্তু ওটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে ধরো আমার একটা রিক্রিয়েশন দরকার, প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত আছি, আমাকে একটুখানি যেতে মানে একটু রেস্ট নিতে হবে, সেটা দরকার। তারপরে আসছি আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। ধরো একটা ইমেল করা আছে, একটা ফোন করার আছে,
কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। আর লাস্টেরটা হচ্ছে আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না। যেমন ধরো টিভি দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করা, এগুলো তো আমরা মানে খুব একটা আর্জেন্টও না, ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা করে থাকি। তো এই টাইম ম্যানেজমেন্টটাকে যদি আমরা ভালোভাবে নিজেদের আয়ত্তে আনতে পারি, কখন কি করব, ইম্পর্টেন্ট জিনিস যেটা আর্জেন্ট জিনিস আগে করবো, এরকম প্রায়োরিটাইজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্ট্রেসটা খুব মানে কমতে সাহায্য করে। নইলে স্ট্রেস হয়ে যায়, মানে ঠিকঠাক কোনো কিছু না হলে একটা স্ট্রেস হয়ে যায়। তারপরে আসছি বি কাইন্ড উইথ ইয়োরসেলফ। মানে এই যে আমরা নিজেরা নিজেদের জন্য একদমই সময় দিই না প্রায়, সেটার জন্য কিন্তু অনেক স্ট্রেস অ্যারাইজ করে যায়। সেখানে একটা মি টাইম দেওয়া, নিজের যেটা ভালো লাগে সেটা করলাম। আমার যদি গান ভালো লাগে গান করলাম, আমি ছবি আঁকতে ভালোবাসি ছবি, এর আগে আমি সেলফ কেয়ার এগুলো বলেছি, ওই সেলফ কেয়ারগুলো এখানে আসছে, যে আমার যেটা ভালো লাগছে সেটা আমি করছি। একটুখানি নেচারে হাঁটলাম, একটুখানি রোদে বসলাম, আমার বাড়িঘর খুব অপরিষ্কার হয়ে আছে সেইটাকে আমি ঠিকঠাক করলাম। এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের একটু স্ট্রেস কমে। এগুলো হচ্ছে একটা মি টাইম, আমি নিজে একটু সময় দিলাম আর কি। তারপরে হচ্ছে ব্যালেন্স ইটিং। মানে ব্যালেন্স ইটিং মানে আমি মানে অতিরিক্ত জাঙ্ক ফুড না খেয়ে আমি যথাযথ খাওয়ার, ঠিকমতো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যথাযথ খেলাম, ফ্রুট খেলাম, এইগুলোতে আমাদের কিন্তু অনেকটা স্ট্রেস কমে। আরেকটা হচ্ছে আমাদের কিন্তু রাতে বা দিনের যতই হোক 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। এটা আমরা অনেক সময় মানে ঘুমোই না, জেগে থাকি, সেগুলো কিন্তু করা উচিত না। মানে ঘুমটা খুব দরকার স্ট্রেসের জন্য। ঘুম যদি না হয় ঠিকঠাক তাহলে কিন্তু স্ট্রেস হয়ে যায়। দেখবে রাত্রিবেলা ভালো না ঘুমোলে সকালে ভীষণ মেজাজ খিচখিচ করে। মানে আমি তো গান গাইতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাও তো নিজের মনে নিজে ভালো থাকো তাহলেই হবে, সেই গান গাইতে থাকলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সারসাইজ যদি 30 মিনিটস করতে পারো, যেটা বিভিন্ন হতে পারে, ওয়াকিং হতে পারে, সাইক্লিং হতে পারে, যোগা মেডিটেশন এগুলো হতে পারে একটা। মানে হ্যাঁ বাসু মুখার্জি, হ্যাঁ খুব ভালো লাগছে তোকে লাইভে দেখে। হ্যাঁ শোন, তারপরে এই যে ধরো এক্সারসাইজ যদি আমরা 30 মিনিটস করি তাহলে আমাদের কিন্তু মনটাও ভালো থাকে এবং বিভিন্ন ধরনের স্ট্রেস কম হয়। হ্যাঁ, মানে এই ধরনের ক্ষেত্রে আমরা স্ট্রেসগুলোকে অনেকটা দূর করতে পারি যদি এক্সারসাইজ করি। তারপরে আরেকটা জিনিস আমি তোমাকে বলবো, সেটা একটা ওরি টাইম বলে। মানে ধরো আমার একটা চিন্তা করার একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিলাম, যে আমি খেয়ে উঠে 20 মিনিট আমি খুব চিন্তা করব, যা সারা দিনের চিন্তা ওই সময় আমি বসে করব, ওটাকে ওরি টাইম বলে। এই ওরি টাইমে যদি তোমার চিন্তাগুলো তুমি করো, সারাদিনে কিন্তু তখন আর বেশি চিন্তা আসে না, যে আমি জানি ওই সময় গিয়ে আমি চিন্তাটা করব। জাস্ট 20 মিনিট হয়ে গেল, আমি চিন্তাটা বন্ধ করে দিলাম, মানে সুইচ অন আর সুইচ অফ করে দিলাম। এটাকে একটা ওরি টাইম বলে। তুমি এটা বেঁধে নাও যে এই সময় আমি 15 মিনিট বা 20 মিনিট আমি খুব চিন্তা করবো, যত রাজ্যের দুশ্চিন্তা স্ট্রেস আমি এগুলো করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে রিয়েলিস্টিক এক্সপেকটেশন ফ্রম ওন সেলফ অ্যান্ড আদার্স। আমাদের অনেক সময় আমাদের এক্সপেকটেশনটার থেকেও ভীষণ স্ট্রেস হয়। ধরো আমার এক্সপেকটেশন যে আমি আইএস অফিসার হয়ে যাব, কখনোই পসিবল না, এই মুহূর্তে পারবো না। তাহলে এই এক্সপেকটেশনটা করে লাভ নেই। আমি যতটুকু পারি ততটুকুই এক্সপেক্ট করি, অথবা অন্যের কাছ থেকেও আমরা এই এক্সপেকটেশনটা করি, অন্যের কাছ থেকেও করি। যেমন ধরো ও আমাকে দেখে রেসপন্স কেন করলো না, এই ওই হ্যানা ত্যানা, এর থেকে কী হয়, স্ট্রেস বাড়তে থাকে। তো এই এক্সপেকটেশনটা যদি কমানো যায় অন্যের কাছ থেকে নিজের কাছ থেকে, তাহলে কিন্তু স্ট্রেসটা অনেকটা কম হয়। আরেকটা বলছি যে হ্যাঁ সুপ্রিয়া হ্যাঁ এসেছো, খুব সুন্দর আলোচনা দিদি, থ্যাংক ইউ। আরেকটা তোমাকে বলছি, যেটা হচ্ছে নিজের অ্যাটিটিউডটা যদি একটু চেঞ্জ করা যায়। এটা আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। ধরো আমি একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি। আমাদের সকালবেলা উঠে আমি ধরো আমার যে মানে আমার হেল্পিং যে মাসি আমার হেল্প করে, ও ফোন করে বসলো যে বৌদি আজকে আমার জ্বর, আমি আসবো না। তো আমার যখন তখন মনে হতে পারে যে মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো, এইটা যেন না হয়। সেদিন আমি একটু কম কম করেই পড়লাম। আমি যদি একটু অ্যাটিটিউডটা আমার চেঞ্জ করি, যে কোনো জিনিসকে, একটা ইভেন্ট ঘটনা ঘটলো সেটাকে আমি একটু দূর থেকে দেখি,
আমরা আসলে ঘটনাটাকে যত না ঘটে তার থেকে বেশি আমরা রং চড়িয়ে দিই। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা ক্যাব বুক করেছি, হ্যাঁ মালবী বসু বলছে কারো কাছে কিছু আশা না করলে ভালো থাকবে, একদম এক্সপেকটেশনটা যতটা কম করা যায়। আমি ধরো একটা ক্যাব বুক করেছি, হঠাৎ দেখলাম আসলো না, আমার মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো, আমি কি ওখানে যাবই না? হয়তো একটু হেঁটেই বাড়ির সামনে আমি ট্যাক্সি পেয়ে গেলাম। একটু যদি আমি অ্যাটিটিউডটাকে চেঞ্জ করি জীবনের প্রতি, মানে অতিরিক্ত ওভার সিরিয়াস না হই, তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে আমরা সব কিছুতেই একটু রিয়্যাক্ট যদি কম করি, আমরা রেসপন্স করি যে ট্যাক্সিটা একটু হেঁটে গিয়ে নিলাম, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত ইনভলভমেন্ট কোনো কিছুর প্রতি, যেন আমাদের এই যেমন সন্তানদের প্রতি আমাদের একটা ওভার আমরা ইনভলভ হয়ে যাই, একটু যদি আমরা দূরে থাকি তাহলে হয়তো ভালো থাকবো। কিন্তু এটা অনেক সময় সম্ভব হয় না, আমি বারবারই বলছি এটাকে, আমরা তবু যদি শুনি কিছুটা করতে পারি। তাহলে দাদার কাছে বিরিয়ানি দিও, এটা এক্সপেকটেশন আছে, ঠিক আছে এক্সপেকটেশনটা থাকবে তো বটে, লাইফ যখন এক্সপেকটেশন। হ্যাঁ তারা থাকলেই দেখি গাড়ি পাওয়া যায় না, তখন চিন্তা হয়ে যায়, একটু ওয়েট করা তখন, বা আরেকবার ক্যাবটাকে ক্যান্সেল করে যদি তুমি আরেকবার বুক করতে পারো, একটু যদি অ্যাটিটিউডে, বা একটু ধরো রিক্সা নিয়ে কিছুটা এগিয়ে গেলে ট্যাক্সিটা পেয়ে গেলে, এরকম আমি অনেকবার করে দেখেছি যে জিনিসটা কিন্তু খুব ফলপ্রসূ হয়। মানে আমাদের কিছু কিছু অ্যাটিটিউড যদি জীবনের প্রতি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু এরকম দেখা যাচ্ছে জীবনে 100% যে জিনিসগুলো ঘটে না, 90% আমাদের অ্যাটিটিউডের জন্য ওটা অন্যরকম হয়ে যায়। 10% ঘটে কিন্তু 90% আমরা ওকে চড়াই, রং দিই, এরকম একটা পরিস্থিতির উদ্রেক ঘটে। আরেকটা যেটা হচ্ছে স্লো ডাউন। জীবনে না অতিরিক্ত তাড়াতাড়ি সব কিছু একসাথে করে ফেলতে হবে, এটা করছি ওটা করছি, একসাথে রান্না করছি, একসাথে গান শুনে, এই মানে অফিস যাচ্ছি, সব কিছু একসাথে মানে করলে কিন্তু স্ট্রেস হয়ে যায়। তুমি দেখবে একদিনে যদি সব কিছু করতে যাই স্ট্রেস হয়ে যায়, ছোট ছোট ভাগে যদি ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের স্ট্রেসটা কম হতে পারে। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে টু ডু লিস্ট বলে এটাকে। মানে আমি কালকে কি করব, অফিস যাব কখন, বা আমি যদি বাড়িতেও থাকি কি কি রান্না করব, সেটা যদি আমি আগে থেকে ভেবে রাখি, তরকারিটা এনে রাখলাম, মাছটা এনে রাখলাম, আমি অর্গানাইজড হয়ে যাই যে এইগুলো করলে মানে কালকের দিনটা আমি এই জিনিসগুলো করব। যারা অফিস যাচ্ছ এই টাইমে অফিস যাবো, টিফিনটা এই টাইমে করব, কি কি টিফিন করব, বাচ্চার কি টিফিন দেবো, বাড়িতে কি রান্না হবে, এগুলো একটা টু ডু লিস্ট বলে। টু ডু লিস্টটা যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক চাপটা কম হয়। তুমি দেখবে অনেক সময় একসাথে সকালে উঠে যেন একটা দিশাহারা লাগে, এইদিকে বাচ্চার স্কুল, ওইদিকে হাজব্যান্ডের অফিস, আমার নিজের অফিস, বা ধরো রান্নার লোক আসছে না, সেইটা এরকম সকালে ভীষণভাবে হয়। তো আমরা যদি একটু আগের দিন থেকে একটু তরকারিটা এনে রাখলাম, ওই মাছটা এনে রাখলাম, একটা অর্গানাইজড হয়ে থাকি, এই অর্গানাইজটা যদি টু ডু লিস্ট বলে, তুমি লিখে রাখতে পারো অথবা মনে মনেও তুমি এটা ভেবে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার স্ট্রেসটা অনেক কম হয়। এরপরে আসছি সে নো টু পিপল। যখন আমাদের কোনো কিছু, আমরা অনেক সময় হয় যে এই কাজটা করতে ইচ্ছে করছে না, কেউ একটা বললো করতে ইচ্ছে করছে না, খুব মানে অ্যাসার্টিভভাবে, মানে বিনয়ের সাথে যদি স্ট্রংভাবে আমরা বলি এই কাজটা আজকে আমার করতে ইচ্ছে করছে না, প্লিজ আমার কিছু মনে করো না তুমি, এইটা যদি বলতে পারি, অ্যাসার্টিভ ওয়েতে নো বলতে পারি। আমাদের ছোটোবেলায় মা ঠাকুমা বলতেন আগাম ভেবে রাখতে, এক্স্যাক্টলি, অতিরিক্ত আগেরটা যদি না ভাবি, অতিরিক্ত, হ্যাঁ বলেছ দেবযানী রয় ব্যানার্জি, আমি এটা করি আগের দিন ঠিক করে রাখি পরের দিনের, একদম খুব ভালো করো। টাইম ম্যানেজমেন্টটা ভীষণ বড় কথা, ঠিক বলেছো, টাইম ম্যানেজমেন্ট না থাকলে লাইফে বড্ড স্ট্রেস হয়ে যায়। বিশেষ করে আমরা তো মহিলাদের একসাথে অনেকগুলো কাজ করতে হয়, ঘর বাইরে দুটো অনেক সময় সামলাতে গেলে হলে, ঘরের কাজও যারা করছি একসাথে এত কাজ, মানে সেটাকে ম্যানেজমেন্ট না করলে প্রবলেম হয়ে যায়। তো এই যে বলছি তোমাকে যে কেউ একটা কিছু বললো, সেটাকে যদি আমি আমি আমার কাজটা করতে ইচ্ছে করছে না, তাকে এক্স্যাক্টলি মুখের ওপর না করতে পারি না, ওটাই সমস্যা। ওটাকে বলে, সুপ্রিয়া বলছো, অ্যাসার্টিভনেস ট্রেনিং। মানে ওইটা আমরা শেখাই যে তুমি প্যাসিভ হবে না, মানে একদমই কিছু বললে না তা না, আবার অ্যাগ্রেসিভ হবে না, মানে খুব রাফলি বললে তা না, খুব মিডিয়ামতে অ্যাসার্টিভ ওয়েতে, যে না আমি ঠিক এই কাজটা আজকে করতে পারবো না, প্লিজ এটা আমি, তুমি আজকে ছেড়ে দাও, এইটা আমার দ্বারা আজকে হবে না, বা আমার এই প্রবলেম আছে, এই কাজটা আমার দ্বারা হবে না।
তুমি দেখবে আমরা অনিচ্ছা সত্ত্বে অনেক কাজ করে খুব স্ট্রেসে পড়ে যাই। এটাকে অ্যাসার্টিভ ওয়েতে যদি আমরা বলতে পারি সঠিকভাবে বিনয়ের সাথে, তাহলে কিন্তু স্ট্রেসটা কম হয়। আরেকটা যেটা বলছে যে তুমি যদি মিউজিক শোনো তাহলে তো স্ট্রেস কম হয়, এটা তো আমরা শুনেইছি। হ্যাঁ, খারাপ কথাটাও সুন্দর করে বলে, একদম ঠিক, মানে সুন্দর একটা ওয়েতে খুব কনফিডেন্সের সাথে কিন্তু বিনয়ের সাথে আমি আমার বক্তব্যটাকে পেশ করলাম, এটাকে অ্যাসার্টিভনেস ট্রেনিং বলে। এটা মাথায় রাখলে কিন্তু আমরা মহিলারা অনেক সময় হয় এটার মানে চক্রে পড়ে আমরা কিছু করতে পারি না, স্ট্রেস হয়ে যায়। আমার হয়তো কারোর সাথে কোথাও যাওয়ার ইচ্ছা নেই, জোর করে যেন আমায় যেতে হবে, আবার না বললেও মনে বললাম না, এরকম একটা ব্যাপার হয়। তাকে যদি স্পষ্টভাবে বলে দিই তাহলে কিন্তু আমাদের এটার থেকে মুক্তি হয়। আরেকটা যেটা বললাম, লিসনিং মিউজিক, সুন্দর মিউজিক, এখন বিভিন্ন ধরনের সুদিং মিউজিক আছে, রিল্যাক্সেশন মিউজিক আছে, আমি তো খুব শুনি। বাঁশির রিল্যাক্সেশন মিউজিক, বুদ্ধা চান্ট, বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন মিউজিক আছে, এগুলো যদি শোনো না মাইন্ডটা পুরো কাম হয়ে যায় এবং খুব ভালো লাগে, তখন শান্তি আসে মনের মধ্যে, একটা অদ্ভুত ভালো লাগার মনটা, বিশেষ করে রাতে শোয়ার আগে যদি শোনা যায়। আরেকটা আমি কি করি যেন, ডার্ক চকলেট খাই। ডার্ক চকলেট খেলে কিন্তু, হ্যাঁ মেঘনা বাসু বলছে না বলতে শিখেছে, একদম খুব ভালো করেছে। এই যে জীবনের সাথে সাথে যত আমরা বড় হই এগুলো কিন্তু না বলাটার মধ্যেও খুব যেন একটা বিনয় থাকে, ভদ্রভাবে বলি, অ্যাসার্টিভ, খুব ঝগড়াঝাটি করে যাতে না বলি। আরেকটা যেটা বলছিলাম, আমি না ডার্ক চকলেট খাই, যেন ওটা না মানে সেরোটোনিন লেভেল বেড়ে যায়, মানে হ্যাপি হরমোন বেড়ে যায় আমার, খুব মানে তখন স্ট্রেসটা কমে। একটা কিছু নিয়ে একটা বাড়িতে স্ট্রেস হয়েছে বা মানে তখন আমি এক টুকরো বা হাফই খেলাম, একটা ডার্ক চকলেট খেলাম, তোমরা দেখো এটা খেলে কিন্তু মনটা খুব তখন খুশি হয়। আমরা তো অনেকে আবার ওই মিষ্টি ফিষ্টি চিনি টিনি খেতে চাই না, কিন্তু ডার্ক চকলেট খুব একটা ক্যালোরিও বাড়ায় না, ওটাতে মনটা খুব ভালো থাকে। তো এইগুলো মোটামুটি করলে আমাদের কিন্তু স্ট্রেসের হাত থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো, অনেকটাই মুক্তি পাবো। এরপরে আমি তোমাদের কতগুলো টেকনিক বলে দিচ্ছি। টেকনিকগুলো হচ্ছে যে প্রথমে ধরো আমার একটা বিষয় নিয়ে খুব স্ট্রেস হচ্ছে, সেই স্ট্রেসটা, এটাকে জার্নালিং বলে, এটা আমি লিখলাম, হ্যাঁ ডার্ক চকলেট আজ খাবো, হ্যাঁ একদম খেতে পারো, মন ভালো লাগে, যদি পুরোটা না খাও অর্ধেক খাবে, যদি স্কোয়ারের অর্ধেকও খেতে পারো তাহলে মনটা মুডটা ঠিক হয়েছে। আমি এটা মাঝে মাঝেই করি। হ্যাঁ, তারপরে টেকনিকগুলো আমি বলছিলাম, এগুলো দিজ আর দ্য টেকনিক যেগুলো তোমাকে হেল্প করবে। আমরা মানে কাউন্সিলিংয়ের সময় এগুলো ক্লায়েন্টকে বলি যেগুলো করলে আপনারা ভালো থাকবেন। তো ধরো তোমার একটা স্ট্রেস হয়েছে, সামথিং কিছু একটা হয়েছে, সেটা নিয়ে তুমি খুব চিন্তা করছো, ওটা না তুমি তোমার একটা খাতায় লিখে ফেলো। খাতায় লিখে ফেলে ওটাকে বলে এক্সপ্রেসিভ রাইটিং, ওটাকে ছিঁড়ে ফেলো, যেন অ্যাজ ইফ তোমার স্ট্রেসটাকে তুমি জলাঞ্জলি দিলে। এটা করে দেখো, মনটা খুব শান্ত হয়, যে আমার এই স্ট্রেসটা আছে, আমি খাতাটার লেখাটাকে ছিঁড়ে ফেলে দিলাম, এক্সপ্রেসিভ রাইটিং। আরেকটা করা যায়, সেটা হচ্ছে একটা স্ট্রেস ডায়েরি মেনটেন করতে বলি আমরা, সেটার মধ্যে কতগুলো ভাগ করে দিই, ধরো ডেটটা, এবার কোন ইভেন্টের ওপরে তোমার স্ট্রেসটা হচ্ছে, মানে মানে কী কিসের স্ট্রেসটা হয়, ধরো কারুর একটা মিসবিহেভ, মানে কেউ একটা মিসবিহেভ করলে তোমার খুব স্ট্রেস হয়, সেটা তুমি লিখলে। সেটার থেকে তোমার ফিজিক্যাল কি প্রবলেম হয়, খুব হয়তো মানে বাড়িতে কাউকে কিছু বলতে পারো না, ওই বাড়িতে এসে হয়তো খিটখিট করলে, ফিজিক্যাল কি মানে প্রবলেম হলো, খিটখিটটা ইমোশনাল, ফিজিক্যাল হচ্ছে ধরো তোমার একটা মানে ঘাম হচ্ছে, এরম একটা কিছু হচ্ছে, হ্যাঁ মানে তখন তুমি ভাবলে যে এটাকে আমি কি করে ওভারকাম করব, সেইটা ওভারকাম করার জন্য মেথড, কোপিং মেথড, যে ওই বন্ধুকে হয় আমি ওই কেউ কিছু বললো আমি না বলতে পারলাম না, কোপিং স্কিলটা আমি তাকে স্পষ্ট করে না বললাম, স্পষ্ট করে না বললাম, অথবা যদি বাইরের কোনো ব্যক্তি হয় যে তোমাকে ধরো তোমার সাথে মিসবিহেভ করে, তাকে এড়িয়ে চলা। বা সোশ্যাল মিডিয়া এরকম অনেক মানে বন্ধু থাকে যে আমি দেখেছি, যারা একটা ছবি দিল, ধরো কেউ ভীষণভাবে কমেন্ট ক্রিটিসাইজ করছে, ব্লক করে দাও তাকে। এইভাবে কোপিং স্কিলটা ডেভেলপ করা যায়। স্ট্রেসের একটা ডায়েরি মেনটেন করা, সেটা সময়, সেটা কোন পজিশানে তোমার ওটা হচ্ছে,
তাতে তোমার শরীরে কি চেঞ্জ আসছে, মনের কি চেঞ্জ আসছে, ইমোশনাল কি হচ্ছে, ফিজিক্যাল কি হচ্ছে, এগুলো লিখলে তারপরে কি করে তুমি ওটাকে ওভারকাম করতে পারো, তুমি নিজে নিজেই পারবে। মানুষ নিজে নিজেই পারে ওভারকাম করতে। কোপিং স্কিল ডেভেলপ করে সেটাকে আমি ওভারকাম করতে পারি। বা ধরো একটা আমি বলছি তোমাদের, একটা ইন্ট্রুসিভ থট এলো যে এই করোনার ক্ষেত্রে, যে করোনা হলে আমার ফ্যামিলির কী হবে বা কিছু হবে, একটা প্রচণ্ড একটা স্ট্রেস হচ্ছে, সেটাকে তুমি ওভারকাম করবে কী করে? ওই কোপিং স্কিলের জায়গায় যে আমার ফ্যামিলিতে কি এখন হয়েছে কারোর, হয়নি তো, আর পরিসংখ্যানগতভাবে দেখা যাচ্ছে যে অনেক বেশিরভাগ মানুষই তো বেঁচে আছে, তাহলে কিছু হয়েই যাবে, এভিডেন্স কি, তার প্রমাণ কি? কিছু কি হয়েছে আমাদের ফ্যামিলিতে? হয়নি, বেশিরভাগ মানুষ বেঁচে আছে। আমাকে কি করতে হবে? এই পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে হবে। কোপিং স্কিলটাকে ডেভেলপ করে আমরা শেখাই ক্লায়েন্টকে যে কী করে তুমি এভিডেন্স দেবে আর কি, একটা যে মানে এই ঘটনাটা সত্যি কি, আমার যে একটা চিন্তা আসছে এটা কি কোনো সততা আছে নাকি হ্যাঁ করোনার সময় মনে হয়েছিল এবার আর বাঁচবো না, এক্স্যাক্টলি। এটা কিন্তু দেখো আমরা তো মোটামুটি ভগবান অনেকে হারিয়েছি, আমরা বেঁচে আছি, ভ্যাকসিনেশন নিয়েছি, তাহলে এইভাবে আমরা পজিটিভ ওয়েতে আমরা ভাবতে পারি যে আমরা তো এইগুলো করেছি, তাহলে কিন্তু আমাদের স্ট্রেসের হাত থেকে অনেকটা আমরা মানে রক্ষা পাওয়ার একটা চান্স থাকে। স্ট্রেস ডায়েরি মেনটেন করতে হবে, কী হলে কী হবে সেটা ভেবে আদতে এক্স্যাক্টলি করে লাভ হয় না, যখন হবে তখন দেখা যায়, এক্স্যাক্টলি যখন হবে তখন ফেস করবো। মানে ওই যে প্রথমে বলেছিলাম আমি যে কথাটা মনে করে দেখো, ফাইট অথবা ফ্লাইট, আমি যুদ্ধ করব না পালিয়ে যাব, আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করে ওটাকে যুদ্ধ করে আমি ওটা সিচুয়েশনটাকে মোকাবেলা করব। তো এইভাবে আমরা একটা স্ট্রেস ডায়েরি মেনটেন করতে পারি, অথবা আরেকটা যেটা বললাম, আমার চিন্তাটা লিখে আমি ছিঁড়ে ফেলে দিতে পারি, এটাও একটা কিন্তু কোপিং স্কিল। এছাড়া তোমাদের এর আগে আমি সেলফ কেয়ারে বলেছিলাম যে গ্রাউন্ডিং টেকনিক, ওটা মনটাকে খুব শান্ত করে। যে ধরো আমার একটা প্রবল স্ট্রেস হয়েছে, প্রত্যেকেরই 19-20 স্ট্রেস হয়, কেউ স্ট্রেস নেই এরকম হয় না। আমি ওই মুহূর্তে একটা লিখলাম 5টা জিনিস কি দেখছি, আমি লিখলাম যে টিউবলাইট, ফ্যান, মোবাইল, এরকম 5টা জিনিস কি, গ্রাউন্ডিং টেকনিক বলে এটাকে, 5-4-3-2-1 টেকনিক বলে, কি দেখছি। তারপরে দেখলাম 4টে জিনিস কি ফিল করছি, আমি এখন হয়তো একটু গরম ফিল করছি, একটু গলাটা খুচখুচ করছে, 4টে জিনিস আমি একটা লিখলাম, এরকম যতটা পারা যায় আর কি, সে দুটো পেলে দুটোও লেখা যায়। এবার 3টে কি শব্দ শুনছি, আমি হয়তো একটা ফ্যানের আওয়াজ শুনছি, আমি গ্যাসে একটা কিছু বসিয়েছি, প্রেশার কুকারে আওয়াজ শুনছি, একটা পাখির ডাক শুনছি, 3টে এরকম লিখলাম। এবার 2টো গন্ধ কি পাচ্ছি, আমার হয়তো একটা পায়েস রান্না করছে কেউ, সেই গন্ধটা পাচ্ছি, বা একটা খুব সুন্দর স্মেল আসছে সেটা পাচ্ছি, অথবা ব্যাড স্মেলও হতে পারে, সেটা আমি লিখলাম। আরেকটা কি একটা টেস্ট করছি, একটা ধরো একটু কিছু খেলাম, মিষ্টি খেলাম, সেটা টেস্ট কি করছি। তাহলে 5টা জিনিস, যে আমরা 5টা কী কী জিনিস দেখছি, 4টে কী কী জিনিস ফিল করছি, 3টে কী কী শব্দ শুনছি, 2টো কী কী গন্ধ পাচ্ছি, একটা কি টেস্ট করছি, গ্রাউন্ডিং টেকনিক বলে। তখন কি হয়, ওই মুহূর্তে স্ট্রেস থেকে আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, সেই প্রবল স্ট্রেসটা, পাগল পাগল অবস্থাটা ওরকম আর থাকে না, সেটাকে বলে গ্রাউন্ডিং টেকনিক। এবং আরেকটা আসছে এরপরে হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক, এটা আমি এর আগেও বলেছি। এটা করতে গেলে আগে 3বার ব্রিদ ইন করতে হয়, 3বার ব্রিদ ইন করলাম, ব্রিদ আউট করলাম, ব্রিদ ইন করলাম, ব্রিদ আউট করলাম, ব্রিদ ইন করলাম, ব্রিদ আউট করলাম। এরপরে আমি একটা ভিজুয়ালাইজ করবো, আমার খুব স্ট্রেস চলছে, একটা বাড়িতে অশান্তি, অথবা ধরো পরিবারের সন্তানকে নিয়ে একটা চাকরি ক্ষেত্রে আমি এরকম পরিস্থিতিতে আমি একটা ভিজুয়ালাইজ করলাম যে আমি একটা বিচে গেছি, পুরীর সমুদ্রে আমি ঘুরে বেড়াচ্ছি, মানে আমার পায়ে এসে জল পড়ছে, চারিদিকে বালি, নীল আকাশ, তার মধ্যে তুমি একটা খোলা গলায় গান গাইতে পারো, এরকম একটা চিন্তা করছি। অথবা তুমি আরেকটা ভাবতে পারো যে তুমি দার্জিলিংয়ে বেড়াতে গেছো, মেলে ঘুরছো, ঘোড়ায় চেপেছো, তুমি কাঞ্চনজঙ্ঘা দেখছো,
তুমি টাইগার হিলে গেছো, একটা সুন্দর, এটা ছাড়াও যেটা তোমার সবচেয়ে সুন্দর লাগে, একটা কোথাও বেড়াতে গিয়েছো সেটার একটা দৃশ্য, একটা ভিজুয়ালাইজ করা, চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে 5 মিনিট যদি আমরা একটা ভিজুয়ালাইজ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, স্ট্রেসটা সাময়িক রিলিফ হয়ে যায় এবং খুব ভালো লাগে তখন, তখন খুব ভালো লাগে স্ট্রেসের হাত থেকে আমরা। হ্যাঁ, ব্রততী ভাদুরী লিখছে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, এরকম ভিজুয়ালাইজ করে দেখো, তখন মনটা, মানে একটা কোথাও গেছি এরকম তো আমি প্রায়ই ভাবি যে ছোটোবেলার কথা ভাবি যে এই করতাম ওই করতাম, মানে মনটা খুব ভালো লাগে তখন, একটা ভীষণ একটা সফটনেস মনের মধ্যে আসে, ওই তিক্ততাটা চলে যায়, স্ট্রেসের তো একটা প্রবল চাপ থাকে, ওটা চলে যায়। এরপরে একটা আসছি, এটাকে আমরা সাধারণত, এটা ইয়াং মানে অ্যাডোলেসেন্স দ্বারা, ইয়াং বাচ্চাদের আমরা এগুলো শেখাই, সেটা হচ্ছে তোমার বেলুন মেটাফোর দিয়ে, মানে এমনিতেও করা যায়, বড়রাও করতে পারে। আমি ভাবলাম যে আজকে মানে আমার একটা কোনো ব্যাপারে খুব চিন্তা হচ্ছে, আমি একটা বেলুনের মধ্যে সেই চিন্তাটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে বেলুনটা যেন অ্যাজিভ আমি আকাশে উড়িয়ে দিলাম, আর আমার কাছে চিন্তাটা ফিরে আসবে না। একটা গ্যাস বেলুনের মধ্যে আমি আমার সব চিন্তা ঢুকিয়ে সেটা আকাশে উঠিয়ে দিলাম, এটা বেলুন মেটাফোর বলা হয়, সাধারণত ইয়াংদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। অথবা একটা করা যেতে পারে, তুমি ছোট ছোট কাগজে, তোমার অনেকগুলো স্ট্রেস, তুমি ছোট ছোট কাগজে লিখলে, ওটা তো ইম্যাজিন করলাম যে বেলুনের মধ্যে আমি ওটা উড়িয়ে দিলাম, ইম্যাজিন করলাম, এটা একটা কল্পনা করলাম। আরেকটা কি করলাম, যে ছোট ছোট, সুপ্রিয়া বলছে এটা আমিও করি, খুব স্ট্রেসের সময় ভালো, হ্যাঁ মেমোরিগুলো খুব খুশি হয়, হ্যাঁ। এছাড়াও তুমি ওই পুরনো অ্যালবাম দেখতে পারো, মানে সেই পুরনো দিনের ছবিটা তখন মনে পড়ে যাবে, এগুলো ভীষণভাবে হেল্প করে স্ট্রেসটাকে রিলিজ করতে। আরেকটা যেটা বলছিলাম, তোমার বেলুনের মধ্যে, তোমার ধরো আজকে 4-5টা একসাথে স্ট্রেস আছে, ছোট ছোট কাগজে লিখলে, এবার একটা সত্যিকারের বেলুন নিলে, বেশ বড় বেলুন, বড় বেলুনের মধ্যে মুখটা দিয়ে ওই ছোট ছোট কাগজগুলো দলা পাকিয়ে পাকিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে, দিয়ে বেলুনের মুখটা বেশ আটকে দিলে, আটকে দিয়ে বেলুনটাকে হাতের মধ্যে নিয়ে একদম ফটাস করে ফাটিয়ে দিলে, অ্যাজ ইফ আমার স্ট্রেসটা চলে গেল লাইফ থেকে। এটা একটা বেলুন মেটাফোর ইউজ করে আমরা কিন্তু প্রায় করতে পারি। এটা বিশেষ, ওই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে, ওরা তো অনেক কোমলমতি হয় এবং ব্যাপারগুলো বিশ্বাস করে, হয়তো আমরা বড়রা এত সহজে এটা করতে পারি না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ইউজ করা যায়। আরেকটা যেটা বলছি, যে এইটা দেখো, একটা এই বলটা তো আমরা সবাই জানি, এই যে স্মাইলি, স্মাইলি তো সবাই জানি, এগুলো তো থাকেই পাড়ায়, তো বাচ্চাদের থাকলে বাড়িতে তো থাকবেই, নইলে পাড়ায় টাড়ায় সবসময় পাওয়া যায়। স্ট্রেস বলটা, এই বলটা একটা, এটাকে বলে হচ্ছে তোমার স্ট্রেস বল স্কুইজার বলে। হ্যাঁ, এটাকে কি করব আমরা, এক হাতে 30 সেকেন্ড টিপলাম, আবার আরেক হাতে 30 সেকেন্ড করলাম, এরকম মনে তুমি দিনের মধ্যে অনেকবার করতে পারো। এই হাতে কথা, খুব স্ট্রেসফুল একটা সিচুয়েশন চলছে, তোমার ফ্যামিলিতে প্রবলেম চলছে, কাজের ক্ষেত্রে প্রবলেম চলছে, তুমি খুব স্ট্রেসে আছো, তখন এক হাতে এটাকে টিপবো, এক হাতে এরকম ধরো 10 বার করলাম, 20 বার করলাম, আবার ধরো বিকেলের দিকে একবার করলাম, রাতের দিকে একটা করলাম, এরকম করলে না, মানে এই যে স্ট্রেস বল স্কুইজ করি, এটা মানে নরম বল তো, স্কুইজ করলে কি হয়, এক তো আমাদের স্ট্রেস কমে, ঘুম ভালো হয়, তারপরে তোমার আমাদের নার্ভগুলো ভীষণ ভালো হয়, নার্ভগুলো তখন মানে খুব ভালোভাবে কাজ করে, এটা আর্থ্রাইটিস পেশেন্টদের ক্ষেত্রেও এটা মানে দিয়ে দেখা যায় আর কি, এটা খুব ইউজফুল হয়। তারপরে তোমার ব্লাড প্রেশারটা খুব ভালো মানে কন্ট্রোলে থাকে, এই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু ইউজ করতে পারো, এটা একদম সোজা জিনিস, হাতের কাছে রাখলে মাঝে মাঝেই একটু স্ট্রেসে একটু এরম এরম করলে, হ্যাঁ স্কুইজ করলে। এরপরে যেটা আসছি, এটা একটা জাপানি টেকনিক, এটা একটা জাপানি টেকনিক, সেটা হচ্ছে দেখো আমি একটা ছবি এনেছি, এটা একটা হাত দেখতে পাচ্ছ তো, একটা হাতের মানে পাতা আর কি, হ্যাঁ হাতের একটা পাতা, তো এর মধ্যে না প্রত্যেকটা আঙুল আমাদের কিছু কিছু রিপ্রেজেন্ট করে, যেমন ধরো এই যে বুড়ো আঙুলটার মধ্যে অ্যাংজাইটি, আচ্ছা এই তারপরে তর্জনী বা যেটা ইন্ডেক্স ফিঙ্গার সেটার মধ্যে ভয়, তারপরে মিডল ফিঙ্গারে অ্যাঙ্গার, তারপরে রিং ফিঙ্গারে থাকছে স্যাডনেস, আর যেটা কড়ি আঙুল লিটল ফিঙ্গারে সেটা থাকছে সেলফ এস্টিম। তো আমরা কি করব,
এটা একটা জাপানি টেকনিক এবং দেখা গেছে যে এটা ভীষণ ভালো কাজ করে। আমরা কি করব, এই আঙুলটা দিয়ে ধরো একটা হাত, এই আরেকটা হাতকে প্রত্যেকটা আঙুলকে 1 থেকে 2 মিনিট আমরা এরমভাবে প্রেস করব, খুব জোরে না, আলতো করে প্রেস করব। তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে লাস্টে কী করব, ঠিক এই মিডলটা প্রেস করব, ওই 1 মিনিট কি 2 মিনিট, এভাবে দুটো হাতে করব। তো এইভাবে এই টেকনিকটা যদি ফলো করি তাহলে কিন্তু দেখা গেছে যে আমাদের স্ট্রেসটা অনেক কমে যায়, অনেকটা আমরা স্ট্রেসের হাত থেকে রক্ষা পাই। তো দিজ আর দ্য টেকনিক, যে এগুলো আমরা করে দেখতে পারি। প্রথম হচ্ছে একটা স্ট্রেস ডায়েরি মেনটেন করা, নিজের স্ট্রেসটাকে লিখে সেটা কুচি কুচি করে ছুঁড়ে ফেলে দেওয়া। তারপরে যেটা বললাম যে তোমরা করতে পারো, যে ভিজুয়ালাইজেশন করতে পারো, ছোটোবেলার স্মৃতি, সুন্দর জায়গার স্মৃতি, চোখ বন্ধ করে একটু ব্রিদ ইন ব্রিদ আউট করে ওটা করতে পারো। তারপরে করতে পারো বেলুন মেটাফোরের মধ্যে, যে আমি আমার সব দুশ্চিন্তা ঢুকিয়ে দিলাম, উপরে পাঠিয়ে দিলাম। আরেকটা, যে আমি দুশ্চিন্তাগুলো একটা সত্যিকারের বেলুনের মধ্যে ঢুকিয়ে ওটাকে ফাটাস করে ফাটিয়ে দিলাম, এটা একটা। আর যেটা বললাম তোমাকে, এই জাপানিজ টেকনিকটা, হাতের এইরকম 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 এইরকম, আর তারপরে লাস্টে এইরকম, এইভাবে কিন্তু আমরা স্ট্রেসটাকে আমরা মানে স্ট্রেস থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এইগুলো করে তোমরা দেখতে পারো, করে দেখলে দেখবে অনেকটা মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করবে। এবং তবে একটা কথা ঠিকই, যে স্ট্রেস ম্যানেজমেন্টের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। যেমন ধরো এইগুলো করলে আমরা বিভিন্ন ধরনের শরীরের প্রবলেম হতে পারে, সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের ধরো তখন হার্ট রেট ভালো হবে, ব্লাড প্রেশার কমবে, ডায়াবেটিস হবে না, এগুলো যেমন আছে পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিকও আছে। আমাদের যদি জীবনে কোনো স্ট্রেসই না থাকে তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। ওই যে স্ট্রেস বললাম, পরীক্ষা থাকলে একটু স্ট্রেস হবে, নতুন কোনো কিছু করতে গেলে একটু স্ট্রেস হবে। তাই আমরা কি করব, জীবনের বড় বড় যেই স্ট্রেসগুলো আমাদের খুব ক্ষতি করছে সেই স্ট্রেসগুলোকে আমরা ম্যানেজমেন্ট করব, আমরা ওভারকাম করার চেষ্টা করব, আর ছোটোখাটো স্ট্রেসগুলোকে নিয়েই চলব। সেগুলো না থাকলে কিন্তু জীবনটাকে উপভোগ করা যাবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানসী ভট্টাচার্য বলছে পানসে হয়ে যাবে। এক্স্যাক্টলি, কারোর জীবনেই পুরোপুরি স্ট্রেস মুক্তি ঘটে না, স্ট্রেস থাকে এবং স্ট্রেসটাকে নিয়েই আমাদের চলতে হয়। পরিবারের স্ট্রেস, বাইরের কিছু স্ট্রেস, দুটোই স্ট্রেসকে আমরা ব্যালেন্স করে নিয়ে কিছু কিছুটাকে আমরা মানে ওভারকাম করার চেষ্টা করব, ম্যানেজমেন্ট করব, আর কিছু কিছুটা জীবনের সাথে থাক, ওগুলো অস্তিত্বের সাথে থাকবে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়তো ওই স্ট্রেসগুলো আমাদের জীবন থেকে চলে যাবে। তাহলে আজকে আমার এই থাকলো। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাকে এখানে লিখে জানাতে পারো, এবং পরবর্তী সময়ে যদি তোমাদের কিছু মনে হয় যে কোনো বিষয়ের ওপর তোমরা শুনতে চাও সেটাও লিখে জানাতে পারো। আর কোনটাকে কতটা গ্রহণ করবো এক্স্যাক্টলি সেটা আমার নিজের ওপরে নির্ভর করছে। হ্যাঁ, একদম ভীষণভাবে নিজের ওপর নির্ভর করছে। আমি ভালো মন্দ দুই তো আছে, আমি ভালোটাকে মানে নিয়েই চলবো, কিছু কিছু স্ট্রেস আমি নিয়েই চলবো, সেভাবেই আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে এবং জীবনের পথে এগিয়ে যেতে হবে। তোমাদের যদি স্ট্রেস রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে ওখানে তোমরা দিতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর পরবর্তী বিষয়ে যদি কিছু থাকে তাহলে জানাতে পারো। তো আজকে তাহলে এইটুকুই থাক, পরের দিন আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো, এবং একটু দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাবো, যে সব কিছুতেই আমরা ওভার রিয়াক্ট করবো না। অতিরিক্ত আমাদের এখন যথেষ্ট একটা আমরা এজে পৌঁছে গেছি, ছোটোখাটো ব্যাপার নিয়ে আমরা একটু অ্যাটিটিউড চেঞ্জ করব, সব কিছু নিয়ে ওভার রিয়াক্ট করবো না। কেউ যদি কিছু বলে থাকে, কিছু করে থাকে, এটা ওর প্রবলেম, আমি তো কিছু করিনি, সেটাই চলবে। এবং এইভাবে আমরা এগিয়ে যাব। আশা করি তোমরা কিছু কিছু জিনিস পেলে, টেকনিক কিছু বললাম, প্রয়োগ করে দেখতে পারো কেমন উপকার হয়। আজ তাহলে আসি, সবাই সুস্থ থেকো,
মানসিক শারীরিকভাবে ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। নমস্কার।